ভারত সবসময় একজন ভালো প্রতিবেশী হওয়ার দায়িত্ব পালন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভারত ভালো প্রতিবেশী পায়নি। ভারতের প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশের লোকেরা বয়কট ইন্ডিয়া ট্রেন্ড চালাচ্ছে। তারা ভারতকে ধ্বংস করার কথা বলছে এবং ভারতের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। নিজে চরম দারিদ্র্যে থাকা সত্ত্বেও ছেলের জন্য চাকরির পরিবর্তে যদি জিহাদ বেছে নেওয়া হয় তবে সেই দেশকে বাংলাদেশ বলা হয়। বাংলাদেশ নিজের ক্রমাগত ডিক্রিজিং অর্থনীতি এবং ব্যাপক বেকারত্ব বৃদ্ধির পরেও দেশের তরুণরা রাস্তায় নেমেছে, কিন্তু তারা নিজেদের সরকারকে কোনো প্রশ্ন করছে না, বরং উল্টো তারা ভারতকে হুমকি দিচ্ছে। 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশের কিছু নেতা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে অর্থাৎ 7 সিস্টারকে বাংলাদেশের অংশ হিসাবে দাবি করছে এবং ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। বাংলাদেশি জেহাদিদের হয়তো মনে নেই, কিন্তু মনে রাখা উচিত যে এদের অবৈধ পিতা পাকিস্তানও ঠিক এইভাবেই হুমকি দিয়েছিল ভারতকে, কিন্তু 1971 সালে তাদের কেটে দুটুকরো করে বাংলাদেশ তৈরি করা হয়েছিল। তাই যখন তাদের অবৈধ পিতার পক্ষে সম্ভব হয়নি, তখন তার ছেলেদের কি যোগ্যতা রয়েছে ভারতকে হুমকি দেওয়ার? এখানেই শেষ নয়, বাংলাদেশিরা নিজেদের সীমানা অতিক্রম করে ফেলেছে। তারা ইন্ডিয়ান এমবেসির ওপর হামলা করার চেষ্টা করেছিল। Begin with the High Commissioner who has been summoned regarding the safety of the Indian High Commission in Dhaka. মোহাম্মদ ইউনূসের সরকার এবং কিছু মৌলবাদী গোষ্ঠী এর পেছনে রয়েছে এবং তাদের লক্ষ্য ভারতকে চাপে রাখা। এই উগ্রপন্থী জেহাদিরা আগের বছর ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল এবং ইউনূসকে একজন পুতুল নেতা হিসাবে বসিয়েছিল। বাংলাদেশের একজন ছাত্রনেতা যার নাম শরীফ ওসমান হাদি ভারতের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ 7 সিস্টার এবং বিহারের কিছু অংশ দখল করে একটি বৃহত্তর বাংলাদেশ গঠন করার পরিকল্পনা করত। হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না। আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। বাংলাদেশের হয়তো মনে নেই অতীতের নোয়াখালী দাঙ্গা এবং বিহারের দাঙ্গার কথা। চলুন আমরা এই ভিডিওতে সংক্ষেপে জেনে নিই নোয়াখালী এবং বিহারের দাঙ্গার সম্পর্কে। 1946 সালে 10ই অক্টোবর বাংলার নোয়াখালী ও কুমিল্লা জেলায় হিন্দু মুসলিমের দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গায় অনেক হিন্দুদের হত্যা করা হয়, অনেক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় এবং অনেক হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করে মুসলিমরা। এই ঘটনার খবর যখন ভারতের অন্যান্য প্রান্তে পৌঁছয় তখন চারিদিকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নোয়াখালী ঘটনার ঠিক কয়েকদিন পরেই অর্থাৎ 25 অক্টোবর থেকে বিহারে মুসলিম বিরোধী দাঙ্গা শুরু হয়। নোয়াখালীতে হিন্দু নারীদের ওপর অত্যাচারের খবর বিহারে হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। বিহারে দাঙ্গা শুরু হওয়ার আগে কিছু সংগঠক নোয়াখালী দিবস পালন করে, যা জনতাকে আরও উত্তেজিত করে তুলেছিল। বিহারে দাঙ্গায় নিহতের সংখ্যা নোয়াখালীর তুলনায় অনেক বেশি ছিল। এই দাঙ্গাকে থামাতে জওহরলাল নেহরু আসে। গ্রেটার বাংলাদেশ বানানোর কথা বলছিলেন ওসমান হাদি, যাকে বর্তমানে কোনো এক আননোন ব্যক্তি মাথায় গুলি করে হত্যা করে। শরীফ ওসমান হাদি যে ভারতের টুকরো টুকরো করতে চেয়েছিল এবং ভারতের জমি দখল করে গ্রেটার বাংলাদেশ বানাতে চেয়েছিল, তাকে বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট শেয়ার করেছে, যেখানে এই বিষয়ের সাথে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের ক্রিকেটাররা এই ধরনের রাজনৈতিক বিষয়কে সমর্থন করছে, অন্যদিকে ভারতের আইপিএল দল বাংলাদেশি প্লেয়ারদের দলে নিচ্ছে। ভবিষ্যতে বিসিসিআই এই বিষয়ের ওপর কী পদক্ষেপ নেয় তা দেখার বিষয়। বর্তমানে বাংলাদেশ একটি অত্যন্ত খারাপ সময় পার করছে। রাজনৈতিক পরিবর্তনের এই ডামাডোলে আইন শৃঙ্খল পরিস্থিতি শিথিল হওয়ার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলা চালানো হচ্ছে। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মন্দিরে হামলার খবরগুলো আমাদের মানবিক বিবেককে বারবার প্রশ্নবিদ্ধ করছে। এই সহিংসতার সবচেয়ে অন্ধকার একটি দিক হলো দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড। দীপুচন্দ্র দাস ছিলেন একজন সাধারণ মানুষ, যার জীবন এই অস্থিতিশীল পরিস্থিতির বলি হয়েছে। সংবাদ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল উন্মত্ত জনতা অত্যন্ত নির্মমভাবে তাকে আক্রমণ করে এবং পিটিয়ে হত্যা করে। এমন পাশবিক হামলা প্রমাণ করে যে সমাজে যখন আইনের শাসন দুর্বল হয়ে পড়ে তখন সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। উনিশশো 1971 সালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করেছিল।
তখন বাংলাদেশ সরকার একে স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় সেনাবাহিনীর অনেকগুলি মূর্তি তৈরি করেছিলেন। বর্তমানে কিছু মানুষ সেই মূর্তিগুলো ভেঙে ফেলছে। মূর্তিটা ভাঙলেন বা যে ভাস্কর্যটা ভাঙলেন সেটি কি আপনি জানেন? বাংলাদেশি মিডিয়াও এই মৌলবাদীদের হাত থেকে রেহাই পায়নি। যা প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়।